Yes. Three hypotheses available for origination of virus. First hypothesis হচ্ছে progressive or escape hypothesis. কিছু মাথায় আসছে word দেখে। By seeing the word, anything thought about this? Any thought? Progressive hypothesis কি হতে পারে? শোনা যাচ্ছে তো? ভাইরাল ইনফেকশনের প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে সেটাই কিছু বলছো? ইনফেকশন দিয়ে বলছো কিছু? ইনফেকশনটা কিরকম হচ্ছে প্রোগ্রেসিভ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ইনফেকশন প্রোগ্রেসিভ এই ব্যাপারটা ঠিক ডাইজেশন হচ্ছে না। প্রোগ্রেসিভ মানে কি? ইনফেকশন প্রোগ্রেসিভ মানে ইনফেকশন প্রোগ্রেসিভ কিভাবে হতে পারে? প্রোগ্রেসিভ নয়, ওরকম ভাবে ইনফেকশনকে প্রোগ্রেসিভ আমরা বলি না, ইনফেকশনকে আমরা ক্লাসিফাই করি। সেটা ট্রানজিয়েন্ট ইনফেকশন হতে পারে, ক্রনিক ইনফেকশন হতে পারে, বাট এরকম প্রোগ্রেসিভ ইনফেকশন আমরা এরকম বলি না কিছু। তো আসছে না এরকম ভাবে টার্ম। জাস্ট আমাকে ওয়ার্ডটার মিনিং বলো না, প্রোগ্রেসিভ মানে কি হচ্ছে? আচ্ছা, সেকেন্ড ওয়ার্ডটা দেখো, হাইপোথিসিসের সেকেন্ড ওয়ার্ডটা এসকেপ মিন পালানো। আগামী, মানে এখানে কি হতে চলেছে তাহলে? তো জেনেটিক এলিমেন্ট মোবিলাইজেবল ফর্মে পাওয়া যায়। যখন থেকে এটা ডিসকভারি এলো, মোবিলাইজ জেনেটিক এলিমেন্ট, ফ্রম দ্যাট দিস হাইপোথিসিস আর অ্যারাইভ অ্যাবাউট দ্য ভাইরাস অরিজিনেশন। কি বললাম? মোবাইল জেনেটিক এলিমেন্ট যবে থেকে ডিসকভারি এলো, মোবাইল জেনেটিক এলিমেন্ট, মোবাইল জেনেটিক এলিমেন্ট মিন্স ডিএনএ বা আরএনএ শর্ট ফ্র্যাগমেন্ট কি হতে পারে? মোবিলিটি অ্যাডাপ্ট করতে পারে ফ্রম ওন সেল অ্যাজ ওয়েল অ্যাজ ইট ক্যান গেইন টু মুভ ইনটু আনাদার সেল। ঠিক আছে? তো এরকম আমরা মোবাইল জেনেটিক এলিমেন্টে আমাদের সিলেবাসে আছে, ইউনিটে আছে, দ্যাটস কল্ড ট্রান্সপোজন। আমাদের জেনেটিক্স এর সিলেবাসেই আছে। ব্যাকটেরিয়া এন্ড ইউক্যারিওটস এর মধ্যে ট্রান্সপোজন থাকে। ট্রান্সপোজন কি? হোয়াট ইজ ট্রান্সপোজন? ট্রান্সপোজন ইজ অ্যান এক্সাম্পল অফ mobile genetic element. Mobile genetic elements means that genetic element which can move into the DNA, কন্টিনিউয়াসলি মুভ করতে পারে ওয়ান সাইড টু আনাদার সাইড। ঠিক আছে? তো এর কি মেকানিজমে মুভ করে, কেন মুভ করে, কি রেসপেক্টিভ, কি ইম্পর্টেন্স, এগুলো আমরা ট্রান্সপোজনে দেখবো। বাট যখন এটা ডিসকভার হলো, মোবাইল জেনেটিক এলিমেন্ট ফাউন্ড হয় ডিএনএ তে এন্ড আরএনএ তে, তখন থেকে এই হাইপোথিসিসটা এসে প্রোগ্রেসিভ হাইপোথিসিস। তার মানে ক্লিয়ারলি মোবাইল জেনেটিক এলিমেন্ট মানে কি? ডিএনএ আরএনএ ক্যান মুভ from one part of the DNA, one side of the DNA to other side. To other side. ঠিক আছে? That is occurring between the own DNA. But যখন ও প্রোগ্রেসিভ ম্যানারে ডিএনএ টাকে ইনকর্পোরেট করে দিল ইনটু আনাদার সেল, তখন কি ডেভেলপ করলো? দ্যাট পার্টিকেল ডেভেলপ করলো অ্যাজ আ ভাইরাস। দ্যাট পার্টিকেল ডেভেলপ করলো অ্যাজ আ ভাইরাস। তার মানে এসকেপ করে গেল, প্রোগ্রেস করলো। প্রোগ্রেস করছিল, আগে আগে কোথায় ছিল ডিএনএ আরএনএ এলিমেন্টটা? কোথা থেকে মুভমেন্ট হচ্ছিল? নিজের ডিএনএ এলিমেন্টের মধ্যেই হচ্ছিল, একটা সাইড থেকে আদার সাইড। এবার যদি ওই পার্টটা মুভ করে কোনো সেলের মধ্যে ঢুকে যায়, মুভ করে যদি কোনো সেলের মধ্যে ঢুকে যায়, লুকস লাইক ভাইরাসের মতো বিহেভ করবে কি করবে না? আনসার করবে। কেসটা কি বুঝতে পারছো? আর একবার আমি ডায়াগ্রাম দেখাচ্ছি ব্যাপারটা বোঝানোর জন্য। এই দেখো একটা ডিএনএ এলিমেন্ট, ধরো ডিএনএ এলিমেন্টের একটা স্মল পার্ট আমি বলছি মোবাইল এলিমেন্ট, দ্যাট পোর্শন ইজ দ্য মোবাইল এলিমেন্ট। মোবাইল জেনেটিক এলিমেন্ট, মোবাইল জেনেটিক এলিমেন্ট হলে কি হবে? তুমি এই এলিমেন্টটা এখন এই সাইটে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পরে দেখতে পাবে এটা মুভ করে গিয়ে এই সাইটে চলে এসছে। তো উইদিন দ্য ডিএনএ এর মধ্যে হচ্ছিল দিস মুভমেন্ট, ইয়েস অর নো? উইদিন ডিএনএ এর মধ্যে হচ্ছিল দিস মুভমেন্ট।
ঠিক আছে, বাট দিস মুভমেন্ট যদি প্রোগ্রেসিভলি কোন সেলের মধ্যে হয়, কোন সেলের মধ্যে হয়, তাহলে কি হচ্ছে, জেনেটিক এলিমেন্ট কোন সেলের মধ্যে ঢুকে যাচ্ছে না। জেনেটিক এলিমেন্ট সেলের মধ্যে ঢুকে যাওয়া মানে কি, ইট বিহেভস লাইক আ ভাইরাস, ইয়েস অর নো, পয়েন্ট কি বুঝে যাচ্ছে? তো এটা এর জন্য নাম হচ্ছে প্রোগ্রেসিভ হাইপোথিসিস অর এসকেপ হাইপোথিসিস। এসকেপ কেন বলা হচ্ছে, আগেও নিজের ডিএনএ এর মধ্যে মুভ করতে, এখন এসকেপ করে সেলের মধ্যে মুভ করেছে, escape and move into the new cell and looks behave like a virus. তো অরিজিন অফ ভাইরাস এইভাবে তৈরি হতে পারে, দ্যাট ইজ দ্য ফার্স্ট হাইপোথিসিস, প্রোগ্রেসিভ অর এসকেপ হাইপোথিসিস। পয়েন্ট লিখে দিচ্ছি। So clearly mobile genetic element discovery for this hypothesis will be much more famous, and mobile genetic element means DNA or RNA element that can move from one side to another side. So according this hypothesis, virus originate from genetic element that gain the ability to move other cell। চেক করে নাও, নর্মালি ওন ডিএনএ এর মধ্যে মুভ করতো, বাট গেইন করেছে এবিলিটি, and now মুভ করতে পারছে আদার সেলের মধ্যে, so behave like a virus. So that could be the one point, by that way virus can be originated. Point clear? Progressive hypothesis answer করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Second hypothesis, regressive। Second hypothesis, regressive hypothesis, and another name, reduction hypothesis, or de-evolution hypothesis, এখানে ওয়ার্ডটা দেখো, রিগ্রেসিভ, রিডাকশন, ডি-ইভলিউশন, মিনিং কি বোঝাতে চাইছে? এনিওয়ান আনসার করবে? রিগ্রেসিভ, রিডাকশন, ডি-ইভলিউশন, দ্যাট মিন্স কি বলতে চাইছে? হোয়াট ইট সিগনিফাই? তার মানে কিভাবে হতে পারে জেনারেশন? মানে পেছনের দিকে যাচ্ছে, প্রোগ্রেসিভের উল্টো কিছু আছে। ঠিক অপোজিট ডাইরেকশন। আগে যেটা বললাম প্রোগ্রেস করছিল, আগে নরমালি একটা ডিএনএ এর মধ্যে মুভ করতে পারছিল, তারপর গিয়ে প্রোগ্রেস করে সেলের মধ্যে মুভ করার ক্যাপাসিটি পেয়েছে, গেইন করেছে ক্যাপাসিটি, নাও দে আর এবল টু মুভ ইনটু দ্য সেল এন্ড বিকাম আ ভাইরাস। দ্যাট ইজ দ্য ফার্স্ট হাইপোথিসিস। দ্য সেকেন্ড বলছে না, রিগ্রেসিভ হাইপোথিসিস দিয়ে কারেক্ট হতে পারে। দ্যাট মিন্স আগে ওরা সেল ছিল, দে আর প্রেজেন্ট অ্যাজ আ সেল, বাট আস্তে 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 লুজ করতে করতে, জিন লুজ করতে করতে ওরা অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট হয়ে গেছে। ঠিক আছে, and that is the hypothesis known as regressive। মানে আগে ফুল ফ্লেজেড সেল ছিল, এখন তোমার ভাইরাসে কনভার্ট হয়েছে, যেখানে সেলের ক্যারেক্টার থাকেই না। ঠিক আছে, সেল লাইক মলিকিউল, বাট সেলের কোনো ক্যারেক্টার থাকে না। তো রিগ্রেস করেছে, রিপ্রেস করে তোমার রিডাকশন হয়েছে, ক্যারেক্টার উল্টে গেনের জায়গায় রিডিউস করেছে। তার মানে এখানে আমি কি বলতে পারবো, ইভলিউশন হয়েছে না ডি-ইভলিউশন হয়েছে? অবভিয়াসলি ইভলিউশন করলে ক্যারেক্টার ইমপ্রুভড হয়, বাট ডি-ইভলিউশন মানে কি, এখানে ক্যারেক্টার লুজ করে গেছে, জিন লুজ করে গেছে। এবার তুমি কোশ্চেন করতে পারো, স্যার কেন হল হঠাৎ করে, সবাই তো ইভলিউশন করে, এই ডি-ইভলিউশন কিভাবে পসিবল হলো? দেখো, ডি-ইভলিউশন হতে পারে, এরকম না যে হতে পারে না। তুমি যদি ল্যামার্কের হাইপোথিসিসটা দেখে আসো ক্লাস 11-12-এ,
ল্যামার্কের হাইপোথিসিস কারো কি মনে আছে অ্যাবাউট ইভলিউশন? ল্যামার্কের হাইপোথিসিস কারো কি মনে আছে অ্যাবাউট ইভলিউশন? আনসার করবে ক্লাস 11-12 এর বেসিক। কেউ আনসার করো। ল্যামার্কের হাইপোথিসিস ডিরাক নিয়ে কিছু কিছু একটা তো করেছিল, কি করেছিল? আচ্ছা, হাইপোথিসিসটা আমি বলে দিচ্ছি, ইউজ অ্যান্ড ডিসইউজ হাইপোথিসিস। ইউজ অ্যান্ড ডিসইউজ হাইপোথিসিস বা থিওরি মানে কি? মানে কি যে অর্গানগুলো মাচ মোর ইউজড হয় সেই অর্গানগুলো আরো মাচ মোর পাওয়ারফুল হবে, এফিশিয়েন্ট হবে ইন ফিউচার। আর যে অর্গানগুলো ইউজ হয় না, ডিসইউজ, ডিসইউজ মানে কি? ইউজ হয় না, খুব একটা ইউজই হয় না, ওই তোমার ওয়ান্স আপন এ টাইম মানে একটা ওয়ান্স ইন আ ব্লু মুন ইউজ হয়, বা ইউজ হয়ই না এখন, যে ক্যারেক্টার ডেভেলপ করেছে অ্যানিমালস বা প্লান্টসে সেটা ইউজই হয় না ক্যারেক্টারটা বা অর্গানটা, তখন কি হবে? ডিসইউজ করার জন্য কি হবে এখানে? এখানে আর এই অর্গানগুলো ইভলিউশন করবে কি না, অর্গানগুলোকে কি বলেছিল? ডি ইভলিউশন করবে। মানে ডিসইউজড অর্গানগুলো আস্তে আস্তে কি হবে? রিডিউসড ইন সাইজ, রিডিউসড ইন সাইজ এন্ড আস্তে আস্তে কি হবে? এলিমিনেটেড হয়ে যাবে। তো ল্যামার্কের যদি হাইপোথিসিস দেখি, দ্যাট ইজ কারেক্ট। যদি ভাইরাস ডিভলিউশন করতে পারে, এন্ড ম্যাক্সিমাম টাইম এটাই হয়েছে, কি ব্যাপার কি ব্যাপারে সেটা ভাবো। এই যে সেলগুলো, যে সেলগুলোর কথা বলা হচ্ছিল আগে প্রেজেন্ট ছিল, দ্যাট সেল আলটিমেটলি প্রেজেন্ট ইন আ লার্জ সেল, ঠিক আছে? এই যে সেলগুলো এরা কি ছিল? আলটিমেটলি একটা লার্জ সেলের মধ্যে ঢুকেছিল, অ্যান্ড লার্জ সেলে যা যা মানে লার্জ সেল যা যা ক্যারেক্টার প্রোভাইড করেছে, স্মল সেলগুলো সেভাবে সেভাবে রিকোয়ারমেন্ট ওয়াইজ গ্রো করেছে। তার মানে কোনো প্রেশারই ছিল না ওকে গ্রো করা, মানে ওকে কোনো জিন প্রোডাকশন করা বা জিন নিউ সিনথেসাইজ করার কোনো প্রেশারই ছিল না। তো লাইক দ্যাট, তখন কি হবে? আলটিমেটলি ডিসইউজ হতে 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 জিন গুলোকে আলটিমেটলি লুজ করে গেছে, এন্ড জিন লুজ করার পর আলটিমেটলি সেলের স্ট্রাকচারও লুজ করে গেছে, এন্ড সেলের স্ট্রাকচার লুজ করে গিয়ে নাও ভাইরাস কনভার্ট করেছে। এন্ড এটা এখন কমপ্লিটলি অব্লিগেটরি হয়ে গেছে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। তার মানে ওখানে থাকতে 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 অল তোমার প্রোভাইড করে দিয়েছিল, যা যা রিকোয়ারমেন্ট ছিল সব প্রোভাইড করেছিল লার্জ সেল। তো লার্জ সেল যখন সবকিছু প্রোভাইড করে দিচ্ছে, ওকে আর নিজে থেকে কিছু তৈরি করতে হচ্ছে না, তো ব্যাড হ্যাবিট ক্রিয়েট করে। মানে এটা তো ভাবো যে ব্যাড হ্যাবিট কখন ক্রিয়েট করে? যখন তোমাকে সবকিছু মুখের সামনে দিয়ে দেওয়া হবে, তখন তোমার ব্যাড হ্যাবিটই ক্রিয়েট করবে, ঠিক আছে? তোমার কোনো সার্চিং অপরচুনিটি থাকবে না, কোনো সার্চ করার কোনো তোমার ইয়েই থাকবে না। তো এই ব্যাপারটাই হয়েছে ভাইরাসের সঙ্গে। সাম থিওরিতে বলছে, সাম সায়েন্টিস্ট বলছে রিগ্রেসিভ হাইপোথিসিস, যেখানে ডি ইভলিউশন হয়েছে। তো একবার চেক করো হাইপোথিসিসটা। তো অনেকটা এটা ল্যামার্কের হাইপোথিসিসকে মিমিক করে। ল্যামার্কের যে ডিসইউজ ব্যাপারটা ছিল, যেখানে আমরা দেখেছিলাম ভেস্টিজিয়াল অর্গান ডেভেলপ করে, হিউম্যানে অনেক ভেস্টিজিয়াল অর্গান আছে, কেন ডেভেলপ করেছে? ল্যামার্কের থিওরি থেকে আমরা ক্লিয়ারলি ইন্ডিকেট করতে পারি যে অর্গানগুলো আর কাজে লাগে না, তো না লাগতে 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 সাইজ কমে গেছে, আর আস্তে আস্তে ওগুলো ডিসঅ্যাপিয়ার করে যাবে। তো ভাইরাস, according to this theory, virus originating from one's free living cellular organism, cellular organism, দেখে নাও, সেলুলার অর্গানিজম থেকে ভাইরাস জেনারেট করেছে। কিভাবে জেনারেট করলো? ওভার টাইম they lost genes and cellular components, cellular components। কেন লুজ করবে? অ্যাজ দিস সেলস, কোনো প্রেশারই নেই ওকে গ্রো করার বা কোনো জিনকে সিনথেসিস করা, এক্সপ্রেস করার কোনো প্রেশার নেই। অ্যাজ দিস
cells began to live inside other cell, inside other cell. ক্লিয়ারলি দেখে নাও, এই সেলগুলো কেন লুজ করলো জিন? বিকজ এই সেলগুলো কোথায় থাকছিল? আদার সেলের মধ্যে, ইনসাইডে থাকছিল। দ্যাট মিনস দিস আদার সেল প্রোভাইড অল necessary component, all synthesizing character to this cell, কমপ্লিটলি দিয়ে যাচ্ছিল। তাহলে এই সেলগুলো আলটিমেটলি জিনগুলোকে ইউটিলাইজ করছিল না, আনইউটিলাইজ মানে কি? আনইউজ স্টেট থেকে চলে যাবে কি? ডিসঅ্যাপিয়ার অফ জিন। তো আলটিমেটলি এটা হতে 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 এরা কি হয়ে যাবে? এই সেলগুলো জিন লুজ করবে, লিখে দিয়েছি লস দা জিন। জিন লুজ করলে সেলুলার কম্পোনেন্টেরও আর কোনো দরকার নেই, বিকজ সবকিছুই তো প্রোভাইড করে দিচ্ছে দা লার্জ সেল ওয়্যার ইট ইজ রিসাইড। তো আলটিমেটলি এটা রিগ্রেস করলো, রিগ্রেস করে অব্লিগেট সেলুলার প্যারাসাইটে কনভার্ট হবে। সো নাও দে বিকাম obligate intracellular parasite, which is actually virus. Point clear? Regressive hypothesis. Answer করবে। Regressive hypothesis or reduction hypothesis. রিডাকশন কেন? জিন লুজ করেছে। ডিইভলিউশন কেন? নরমালি ক্যারেক্টার ইমপ্রুভ করে, এখানে ক্যারেক্টার লস করে গেছে, লুজ করে গেছে। সেলুলার ক্যারেক্টার ছিল আগে, বাট সেলুলার ক্যারেক্টার লুজ করে গেছে। তো এর জন্য এটাকে ডিইভলিউশন থিওরি আর রিডাকশন হাইপোথিসিস আর রিগ্রেসিভ হাইপোথিসিস হবে। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেছে? থার্ড থিওরিতে যাব, আনসার করবে। হ্যাঁ স্যার। ওকে, থার্ড থিওরি, virus first hypothesis. Virus first hypothesis. From the word clearly indicate করছে কিছু, বলো তো কি করছে? ভাইরাস ফার্স্ট হাইপোথিসিস, ওয়ার্ডস দেখে কিছু একটা ইন্ডিকেশন আসছে, মাথা ফাটাও, আনসার বলো। স্যার এরকম যে ইভলিউশন প্রসেসে প্রথম ভাইরাসই এসেছিল, যেখানে কোনো সেলুলার সিস্টেম তৈরি হয়নি, তারপর একদম। আস্তে আস্তে সেলুলার সিস্টেম গ্রো করেছে। একদম একদম, এটাই, দ্যাটস এক্স্যাক্টলি কারেক্ট। This is the virus first hypothesis. Some scientists believe that virus came earlier. Virus is the earlier that is came into Earth. ঠিক আছে? Then it is evaluated into the protocell. From that protocell complex cell, now today's we are seeing that prokaryote, eukaryotic, plant cell, animal cell, complex cell that arises. তো ভাইরাস ফার্স্ট এসেছিল, তারপরে গিয়ে জেনারেট করেছে বাকিগুলো। So virus existed before cell arrived. Before cell arrived. And how does the virus that time existed? Because virus contain self-replicating. Virus is the that time self-replicating entities. Self-replicating entities. So self-replicating genetic entities কোনটা হয়? আরএনএ না ডিএনএ? self-replicating ডিএনএ হয় না আরএনএ হয়? আনসার করবে। প্রিভিয়াস ইয়ারের টপিক। self-replicating entities আরএনএ না ডিএনএ? আরএনএ কি নিজে নিজেকে এবিলিটি আছে রেপ্লিকেশন করার, না ডিএনএ এবিলিটি আছে? স্যার ডিএনএ। ডিএনএ নিজে থেকে কি করে এবিলিটি থাকবে উইদাউট এনজাইম? ডিএনএ তে আগের ইয়ারে দেখোনি, আগের সেমে দেখোনি, প্রচুর এনজাইম আর প্রোটিন লাগে তবে গিয়ে রেপ্লিকেশন কমপ্লিট করে। বাট আরএনএ এর মধ্যে একটা এবিলিটি আছে, এটা তো তোমরা জানো, রাইবোজাইম।
মানে আরএনএ কুড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। পড়েছো? আরএনএ কুড অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। ইয়েস, পড়েছো একটা টাইমে। তো আরএনএ নিজেই নিজেকে ক্যাটালাইসিস করতে পারে, ডিএনএ এর মধ্যে কোনো এবিলিটি নেই ক্যাটালাইসিস এবিলিটি। সো ডিএনএ ইজ আ নট self replicating entities. RNA is the genetic element that can act as a catalyst. So self replicating entities মানে এখানে যেটা বলা হচ্ছে মেনলি ওই টাইমে ভাইরাস গুলো ছিল আরএনএ ভাইরাস, এন্ড আরএনএ ইজ দ্য ফার্স্ট জেনেটিক এলিমেন্ট। আমি বলেছিলাম না এটা স্টার্টিং ক্লাসে জেনেটিক্স, ফার্স্ট জেনেটিক এলিমেন্ট, ফার্স্ট জেনেটিক এলিমেন্ট। তারপরে গিয়ে ডিএনএ তে কনভার্ট হয়। ফার্স্ট জেনেটিক এলিমেন্ট এর জন্য এটা বলা হতো আরএনএ ওয়ার্ল্ড, টার্মটা বলেছিলাম আরএনএ ওয়ার্ল্ড। তো এই জায়গা থেকেই আসছে পুরো ব্যাপার ট্যাপার, যে ভাইরাস ফার্স্ট ডেভেলপ করে বিফোর সেল অ্যারাইজ, and that time the virus are self replicating entities. That means self replicating entities এর মধ্যে কি থাকবে, আরএনএ না ডিএনএ? they are completely RNA based. DNA self replicate করে না, without assistance of proteins and enzymes DNA cannot replicate, but RNA could be, because RNA can act as a own catalyst, রাইবোজাইম অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে RNA, DNA এর মধ্যে কোনো ক্যাটালাইসিস অ্যাক্টিভিটি প্রেজেন্ট থাকে না। So these RNA can catalysis and make their own RNA. That time RNA world এই কনসেপ্টটা এসেছিল। So from that, virus evaluate into protocell. প্রোটোসেল মানে কি, সেলফ রেপ্লিকেটিং এন্টাইটিস কে যদি কোনো লিপিড মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারের মধ্যে ইনকর্পোরেট করে দাও, দ্যাট টাইম ইজ কল্ড দ্য প্রোটোসেল। আর এটা ধরা হয় প্রোটোসেল ইজ দ্য আলটিমেট অরিজিনেশন পয়েন্ট অফ মডার্ন সেল। ঠিক আছে? তো প্রোটোসেলের বাইরে যখন সেল ওয়াল প্রডিউস করবে তখন আমরা মডার্ন সেলে কনভার্ট করবে, লাইক প্রোক্যারিওট, টুডেজ প্রোক্যারিওট, ইউক্যারিওটিক সেল। So this is virus first hypothesis, and this hypothesis clearly tells us virus arrive earlier. And that time virus are self-replicating entities, and from that other cells are generated, modern cells are generated. তো কেসটা কি হয়েছিল দেখো, ভাইরাস থেকে ব্রাঞ্চ হয়ে গিয়ে তিনটে ব্রাঞ্চ কনভার্ট করেছে, যেটা হচ্ছে তোমার আর্কিয়া, ইউব্যাকটেরিয়া and eukarya. So some scientists believe in that hypothesis. বলো, 3 hypotheses for origination of virus, clear কি না? ক্লিয়ার পয়েন্ট, অরিজিন অফ ভাইরাস আনসার করবে। ঠিক আছে, প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ এন্ড ভাইরাস ফার্স্ট হাইপোথিসিস। তো মোটামুটি আমরা ভাইরাসের জেনারেল ক্যারেক্টার, অরিজিন, হিস্ট্রি এক্সেট্রা আমরা পড়লাম। কিছু সাব ভাইরাল পার্টিকেল আছে, সেগুলোকে নিয়ে ডিসকাস করার আছে এই সেকশনে, দিস ইউনিটে। তো সাব ভাইরাল পার্টিকেলের মধ্যে কি কি থাকে, মানে ভাইরাসের থেকেও স্ট্রাকচার স্মল, এন্ড ভাইরাস যেমন তোমার একটা প্রোটিন এন্ড নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হয়, এখানে কোনো না কোনো একটা স্ট্রাকচার মিসিং থাকে বা রেপ্লিকেশন ক্যাপাসিটিতে প্রবলেম থাকে, বাট ভাইরাসের রেপ্লিকেশন ক্যাপাসিটি থাকে। বাট এই ধরনের সাব ভাইরাল পার্টিকেলে স্ট্রাকচারাল মিস থাকে, অর রেপ্লিকেশন ক্যাপাসিটিতে বা ক্যাপসিড ফর্মেশনের কোনো জায়গায় মিসিং থাকে। তো এই ধরনের পার্টিকেলকে বলা হয় সাব ভাইরাল পার্টিকেল, মানে ভাইরাসের থেকেও আরো ছোট, স্মল, and স্ট্রাকচারে আরো লেস ইন্টিগ্রিটি আছে। That particles are called subviral particle. So subviral particle, next topic. সাবভাইরাল পার্টিকেলস এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে, সিলেবাসে কি কি আছে?
সাবভাইরাল পার্টিকেলের মধ্যে আছে আমাদের ভাইরয়েডস ডিটেলস, নাম্বার 2 আছে স্যাটেলাইটস, ভাইরোসিডস, and নাম্বার 4 প্রায়ন্স। তো আজকে আমরা ফার্স্ট দুটোকে চেক করব, নেক্সট টু নেক্সট ক্লাসে হবে। তো স্টার্ট করব আমরা হচ্ছে ভাইরয়েডস দিয়ে। সাবভাইরাল পার্টিকেল নাম্বার 1, ভাইরয়েডস। OIDS। Virus discovered by Diner, Otto Diner, in 1971। তার মানে আফটার ভাইরাস ডিসকভারি ভাইরাস ডিসকভার্ড, ভেরি রিসেন্ট বলতে পারি, ভেরি রিসেন্ট বলতে গেলে জাস্ট 50 ইয়ার্স হয়েছে ভাইরাস ডিসকভার হয়েছে। They are also infectious agent, but their structural complexity much less. Structural complexity less compared to virus. কেন? Anyone জানো? From viruses, because ভাইরাসের স্ট্রাকচারে কি বললাম, প্রোটিন থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, এদের কোনো প্রোটিন পার্টই থাকে না, এদের নো প্রোটিন পার্ট, নো ক্যাপসিড পার্ট, অনলি ফ্রি নিউক্লিক অ্যাসিড প্রেজেন্ট। তো স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি আরো লেস দ্যান ভাইরাস স্ট্রাকচার। তো স্ট্রাকচারাল কমপ্লেক্সিটি why less? Because it contain only RNA. These consist of RNA only and does not associate with protein. No protein present, no capsid, no protein. So their structure is only free RNA molecule. Free RNA molecule structure. Structure এ কিছু পয়েন্ট আমরা চেক করব। Structure of viroids. Covalently closed, single strand RNA, single stranded RNA structure but covalently closed হবে, তার মানে স্ট্রাকচারটা ওপেন না সার্কুলার, স্ট্রাকচার ওপেন না সার্কুলার, লিনিয়ার না সার্কুলার স্ট্রাকচার, সার্কুলার। সার্কুলার। তাহলে স্ট্রাকচারের পয়েন্ট ক্যারেক্টার সার্কুলার স্ট্রাকচার, সার্কুলার আরএনএ। সাইজ যদি আমরা দেখি মোটামুটি 250 to 400 nucleotide long, very small size, just 400 nucleotide structure. And this structure of RNA can code protein? Answer is no. They do not encode any protein. Encode any protein. Structural features দেখে নাও viroids. Single strand RNA completely structure থাকে, but closed structure, covalently closed, তার মানে সার্কুলার স্ট্রাকচার ক্রিয়েট করে মোটামুটি। সাইজ ভেরি স্মল, তাহলে আমরা বলতে পারি স্মলার দ্যান ভাইরাস, বাট এরা কোনো প্রোটিন কোড করে না। যদিও আমি এখানে লিখে রেখেছি দে আর ইনফেকশিয়াস, কোথায় লিখেছি এই যে সেকেন্ড পয়েন্ট, দে আর ইনফেকশিয়াস এজেন্ট। তো কেসটা কি একটু ইয়ে লাগছে না তোমার, প্রবলেমেটিক লাগছে না? কোনো প্রোটিন নেই, অনলি আরএনএ, বাট স্টিল দে আর ইনফেকশিয়াস।
They can infect plant. আমরা কিছু এক্সাম্পল দেখবো, ভাইরাস মেনলি ডিসকভার ফ্রম দ্য ইনফেক্টেড প্লান্ট, প্ল্যান্টেই মেনলি এরা ইনফেকশন করায়। তো ইনফেক্টেড প্লান্টে আমরা ভাইরাস এর এক্সিস্টেন্স পাই। তো কেসটা বেস কমপ্লেক্সিটি, কোনো প্রোটিন নেই, আরএনএ থ্রুতে ইনফেকশন কিভাবে করাবে? তো ফ্যাসিনেটিং একটা ব্যাপার, আমরা মেকানিজমে আসবো যে হাউ ডাজ ভাইরাস ইনফেক্ট, কিভাবে ইনফেক্ট করায়। নো প্রোটিন সিনথেসিস, নো এনি প্রোটিন, কোনো এনজাইমও নেই যে কোনো ব্রেকডাউন করছে, বাট স্টিল দে ক্যান ইনফেক্ট প্লান্ট। হাউ? তো এটা একটা মিরাকেল পার্ট, তোমার ইন্টারেস্টিং পার্ট, আমরা আসছি। বাট স্ট্রাকচারের পর আমরা একটু ডিসকাস করে নেব হচ্ছে টাইপস, ভাইরয়েডস এর টাইপ available. Two types, basically they are types of viroids. Two families currently divided into, viroids are divided into two families. Number one, Pospiviridae. And number two, Absonviridae. Absonviridae. So two family based on structure, আমরা যখন স্ট্রাকচার রাখবো ক্লিয়ারলি ডিস্টিংশন পাবে। Viroids are two types, Pospi and Abson. তো একটু চেক করব দুটো ফ্যামিলি ভাইরয়েডস এর মধ্যে কি ডিফারেন্স। নাম্বার ওয়ান, Pospiviridae. সার্কুলার আরএনএ স্ট্রাকচারে, obviously সার্কুলার থাকবে, বাট সার্কুলার আরএনএ এক্সিস্ট অ্যাজ রড লাইক শেপ, রড লাইক শেপ, শেপটা চেঞ্জ করে। তো পসপিভিরিডি আর অ্যাবসনভিরিডির মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে শেপ ওয়াইজ, রড লাইক শেপ, and rod like shape, they arise from arises from intracellular, sorry, intrastrand pairing, intrastrand pairing. এই ওয়ার্ডটার একটু মিনিং আমাকে জানাও, ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং। আরএনএ এর মধ্যে কি এটা কমন, নন কমন? ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং মলিকিউলার হ্যাঁ বলো। টিআরএন এর ক্ষেত্রেও যেরকম বলছি, টিআরএন এর ক্ষেত্রেও যেরকম দেখা যায় যে স্ট্র্যান্ড গুলোর মধ্যে কমপ্লিমেন্টারি বেস গুলো পেয়ার করে গেছে। কারেক্ট। তো এটাই জানতে চাইছিলাম যে টিআরএনএ স্ট্রাকচারের মধ্যে কিন্তু ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং ইজ ভেরি কমন। এমআরএনএ যদিও লিনিয়ার ফর্মে থাকে, আরআরএনএ এর মধ্যেও ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং হয়, এন্ড টিআরএনএ এর মধ্যে তো আমরা ক্লিয়ারলি ক্লোভার লিফ স্ট্রাকচার যখন দেখেছিলাম, ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং হয়ে ক্লোভার লিফ স্ট্রাকচার তৈরি হয়, এন্ড যেটা 4 আর্ম ক্রিয়েট করে, ঠিক আছে, অ্যাকসেপ্টর, অ্যামাইনো অ্যাসিড, ডি লুপ আর টি শেসি। তো এই ব্যাপারটা আরএনএ এর ক্ষেত্রে ভেরি কমন, ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং। তো এখানে ইন্ট্রাস্ট্র্যান্ড পেয়ারিং হয়ে তৈরি করে হচ্ছে রড লাইক শেপ, রড লাইক শেপ ইন Pospiviridae. So when they form intrastrand pairing, double-stranded loops are formed. Double strand structure
with single stranded loops. Double stranded structure with single stranded loops form. ডাবল স্ট্র্যান্ড কখন হবে? যখন পেয়ারিংটা সাকসেস হবে। ডাবল স্ট্র্যান্ড স্ট্রাকচার কোন কোন জায়গায় দেখা যাবে? যেখানে হচ্ছে প্রপার পেয়ারিং হচ্ছে, ওয়াটসন ক্রিক। ওয়াটসন ক্রিক পেয়ারিং পসিবল। তো ওয়াটসন ক্রিক পেয়ারিং মানে হচ্ছে এ এর সাথে ইউ আর জি এর সাথে সি। এই পেয়ারিং গুলো যদি প্রপারলি হয়ে যায় সেই জায়গাগুলো হয়ে যাবে ডাবল স্ট্র্যান্ডেড। বাট লুপ ফর্ম হতে পারে, আর লুপ ফর্মিং এরিয়া গুলো সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মেই থেকে যাবে। তো এটা কেন হচ্ছে? বিকজ এখানে নো ওয়াটসন ক্রিক পেয়ারিং, নো ওয়াটসন ক্রিক পেয়ারিং, মানে এখানে কোনোভাবে হয়তো এটিজিসি এই কম্বিনেশনটা পেয়ারটা হচ্ছে না, পেয়ার ফরমেশন, এন্ড দ্যাট ইজ ওয়াই কি হচ্ছে আনপেয়ার্ড কন্ডিশনে থাকছে আর সিঙ্গেল স্ট্যান্ড ফর্মে থাকছে আর লুপ তৈরি করে দিচ্ছে। তো এটা হচ্ছে তোমার পসপিভিরিওডির স্ট্রাকচারাল ফিচার। পসপিভিরিওডি মেইনলি রেপ্লিকেট করে হচ্ছে নিউক্লিয়াসে। পসপিভিরিওডি রেপ্লিকেট in nucleus of the plant. তো স্ট্রাকচার একটু দেখবো। অনেকগুলো ডোমেইন থাকবে। দেখো রড লাইক স্ট্রাকচার হয়েছে, রড লাইক স্ট্রাকচার হয়েছে। দিস রড লাইক টোটাল সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ কিন্তু আরএনএ কিন্তু, বাট ফর্ম করেছে ডাবল স্ট্র্যান্ড। তো এই জায়গাগুলো হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড প্রপারলি পেয়ারিং হয়েছে, দেখো এই জায়গাগুলো। আর যেগুলো ওপেন ওপেন দেখতে পাচ্ছ তার মানে ওগুলো হচ্ছে আনপেয়ার্ড বেস, পেয়ারিং পসিবল হয়নি। দ্যাট মিন্স এইউ আর জিসি কমপ্লিমেন্টারিতে আসেনি, এর জন্য এগুলো আনপেয়ার্ড কন্ডিশনে রয়েছে। আনপেয়ার্ড বেস, পেয়ার্ড বাট এখানে আনপেয়ার্ড। স্ট্রাকচার কি বোঝা যাচ্ছে? So structure contain double strand with a single strand with some region single strand loops. তো রিজিয়ন গুলো সেপারেটলি নেম আছে। দিস ইজ দ্য লেফট টার্মিনাল রিজিয়ন, ডোমেন বলতে পারি লেফট টার্মিনাল। তাহলে অবভিয়াসলি এই জায়গাটা কি হবে? রাইট টার্মিনাল। domain. After the left terminal, this portion is called pathogenicity domain. Pathogenicity domain.
আমি একটু আগেই বলেছি এদের প্যাথোজেনিসিটি মানে ইনফেকশন করানোর এবিলিটি থাকে, তো প্যাথোজেনিসিটি ডোমেন থাকবেই থাকবে যেটা ইনফেকশনে ওয়ার্ক করবে। আর ইনফেকশন কিভাবে পসিবল সেটা ভেরি ইন্টারেস্টিং। এই হচ্ছে তোমার প্যাথোজেনিসিটি ডোমেন। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল কনজার্ভ ডোমেন। সেন্ট্রাল কনজার্ভ ডোমেন, and after that থাকে হচ্ছে তোমার ভেরিয়েবল ডোমেন। ভেরিয়েবল ডোমেন। So total five, yes, total five domains present in positivity structure. Left, right terminal, pathogenicity domain present থাকবে, central conserved domain, conserved domain মানে central conserved domain, conserved domain means answer করবে, conserved domain means স্ট্রাকচার এখানে চেঞ্জ হবে। কনজার্ভারটার মিনিং কি, স্ট্রাকচারাল যে বেস গুলো চেঞ্জেস হয় না। বাট ঠিক তার পরের রিজিয়নটা দেখো ভেরিয়েবল। ভেরিয়েবল ডোমেন মিন্স স্ট্রাকচার এখানে চেঞ্জেস হবে কন্টিনিউয়াসলি ফ্রম স্পিসিস টু স্পিসিস, মানে ওয়ান ভাইরয়েড টু আনাদার ভাইরয়েড। তো এই জায়গাটা চেঞ্জ হতে থাকবে, ভেরিয়েবল ডোমেনে চেঞ্জ হবে। কনজার্ভ ডোমেন রিমেন সেম বিটুইন দ্য টু ভাইরয়েড। So these are some five domain in possibility structure. Structure clear? হ্যাঁ স্যার। Family number two, absent viriodi. Circular RNA, but shape differ করবে। Exist as rod shape with branch structure, with branch structure at one end, either left terminal or right terminal, at one end, যে কোনো এন্ডে একটা ব্রাঞ্চিং থাকবে। মানে আমরা স্টার্চের দুটো কম্পোনেন্ট করতাম না বায়োকেমিস্ট্রিতে, স্টার্চের দুটো কম্পোনেন্ট ছিল, একটা হচ্ছে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিনের মধ্যে স্ট্রাকচারাল যে ডিফারেন্স এখানে সেটাই, ফসফি আর অ্যাবসেন্ট। অ্যামাইলোজে কি ছিল, লিনিয়ার চেন, আর অ্যামাইলোপেকটিনে কি ছিল, লিনিয়ার উইথ ব্রাঞ্চ চেন। ঠিক আছে, তো এখানে ব্রাঞ্চিং আছে, এরাও রড শেপ ক্রিয়েট করবে, বাট যে কোনো একটা এন্ডে, লেফট আর রাইট এন্ডে একটা ব্রাঞ্চিং হবে। তো এই টাইপটা সেই জন্য সেপারেট ফ্যামিলি করে দেওয়া হয়েছে, অ্যাবসেন্ট ভিরিওডি। Each branch formed by intermolecular base pairing, তো সেম এখানেও ইন্টারমলিকুলার বেস পেয়ারিং হবে এন্ড ডাবল স্ট্যান্ডার্ড ফর্মে আসবে, ব্রাঞ্চ ক্রিয়েট করবে। which create stem loop structure, stem and loop structure। আগের সেমে পড়েছো স্টেম লুপ স্ট্রাকচার মলিকুলার বায়োলজিতে। স্টেম লুপ স্ট্রাকচার কোথায় ফর্ম করে, কখন ফর্ম করে, প্রিভিয়াস সেমের কোশ্চেন। স্টেম লুপ স্ট্রাকচার কোথায় ফর্ম করেছিল,
এই কিছুদিন আগে এক্সাম দিয়ে এসছো তোমরা। স্যার এটাই কি ওই হেয়ার পিন লুপ ওটাই? একদম একদম হেয়ার পিন স্ট্রাকচার, স্টেম লুপ স্ট্রাকচার, হেয়ার পিন স্ট্রাকচার। রেপ্লিকেশন রেপ্লিকেশনে কি করে হবে স্টেম লুপ? ট্রান্সক্রিপশনে, টার্মিনেশনের টাইমে, তো ইন্ট্রিনসিক টার্মিনেশন, দু রকম টার্মিনেশন হতো, ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক টার্মিনেশন স্টেম লুপ স্ট্রাকচার ফর্ম করেছিল এই যে এরকম। এটা হচ্ছে স্টেম এন্ড লুপ, এই জায়গাটা স্টেম যেখানে পেয়ারিং হয়েছে, তো এরকম স্ট্রাকচার তৈরি করবে অ্যাকশন ভিডিওটি। আর যেই জায়গাটা আনপেয়ার সেটা হচ্ছে লুপ। আর এই স্ট্রাকচারটা লুকস লাইক হেয়ার পিন। তো যারা মেয়েরা আছে তারা তো ভালো বুঝতে পারবে, মাথায় দেওয়ার হেয়ার পিনের মতো স্ট্রাকচার এটা, তো হেয়ার পিন স্ট্রাকচার বলে এটা। তো অ্যাকশন ভিডিওটিতে সেটা করে স্টেম লুপ স্ট্রাকচার ক্রিয়েট করে। তো স্ট্রাকচারটা একটু চেক করব। স্টেম লুপ স্ট্রাকচার তৈরি করছে দেখো। এন্ড ব্রাঞ্চ হয়েছে এক সাইডে। এই ফ্যামিলি অফ ভাইরয়েডস নিউক্লিয়াসে রেপ্লিকেট করতে পারে না, দে রেপ্লিকেট অন ক্লোরোপ্লাস্ট, দে রেপ্লিকেট অন ক্লোরোপ্লাস্ট। তো ডিফারেন্স আসে কোশ্চেনে, অ্যাকশন ভার্সেস হচ্ছে পসিবিলিটি। তো ডিফারেন্স তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তিন চারটে ডিফারেন্স আসবে। তো কোশ্চেন থাকলো হোমওয়ার্কে কোশ্চেন রাখবে, ডিফারেন্স বিটুইন দিস টু ভাইরয়েডস ফ্যামিলি। বলো ভাইরয়েডস স্ট্রাকচার ফ্যামিলি বেসিসে স্ট্রাকচারাল ডিফারেন্স ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। রেপ্লিকেশন স্ট্র্যাটেজি অফ ভাইরয়েডস, এই যে আমরা বলছি না রেপ্লিকেট করে, তার মানে এরকম আরো একটা মলিকিউল জেনারেট করবে। একটা ক্লোরোপ্লাস্টে করে, আগেরটা দেখেছি রড স্ট্রাকচার, ওরকম আরো একটা জেনারেট করবে নিউক্লিয়াসে। সো রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, রেপ্লিকেশন কিভাবে করায় এরা? replication strategy of viroids. They do not code any protein, already বলে রেখেছি। তাহলে রেপ্লিকেট কিভাবে করবে? এরা নিজেরা কোনো প্রোটিন তৈরি করে না, আরএনএ থেকে কোনো প্রোটিন তৈরি হয় না। এই যে আরএনএ স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, কোনো প্রোটিন জেনারেট করতে পারে না, তাহলে রেপ্লিকেট কিভাবে হবে? এনি গেস, এনি থট, কিভাবে হতে পারে? বলবে রেপ্লিকেশন কিভাবে করবে?
এনজাইম তো লাগবে, বাট এনজাইম নেই, প্রোটিন নেই, তাহলে হোস্টের থেকে বড় করবে, হোস্টের থেকে নেবে, অবভিয়াসলি সেটাই করবে এরা। দে ইউজ host cell enzyme called DNA dependent RNA polymerase। এনজাইমের নাম শুনেছো আগে? DNA dependent RNA polymerase। নর্মাল ফাংশন কি এই এনজাইমটার? সিম্পলি উই ক্যান কল্ড RNA polymerase। এটা হচ্ছে তোমার এক্সপ্যান্ডেড নেম। নর্মাল কমন নেম আমরা লিখতে পারি RNA pol or RNA polymerase। এর নর্মাল সেলুলার ফাংশন কি? সেলের ইনসাইডে RNA পলিমারেজের ফাংশন কি? আরএনএ তৈরি করবে। RNA তৈরি করবে। কোথায় কাকে টেমপ্লেট ইউজ করবে? ডিএনএ কে। এই কারণে নাম এসছে ডিএনএ ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ। ডিএনএ কে ডিপেন্ড করায় মানে হচ্ছে ডিএনএ এর উপর বেস করে ডিএনএ কে ইউটিলাইজ করে অ্যাজ আ টেমপ্লেট ও RNA ফর্ম করবে। বাট হিয়ার ডিএনএ কোথায়? RNA পলিমারেজ এখানে ওয়ার্ক করবে, বাট এখানে ডিএনএ কোথায়? ওর তো RNA স্ট্রাকচার, তো RNA পলিমারেজ কে মডুলেট করবে। RNA polymerase কে মডুলেট করবে সাম বেসিসে। নাও দিস RNA polymerase work on RNA to make RNA। কেসটা কি বুঝতে পেরেছো? নরমালি RNA polymerase টেমপ্লেট ইউজ করে ডিএনএ কে। সো RNA polymerase নরমাল ওয়ার্কটা দেখে নাও। ইন সেলুলার ফাংশন ডিএনএ কে RNA তে কনভার্ট করে। নরমাল ফাংশন, নরমাল ফাংশন। These polymerase utilized by the viroids to replicate own RNA। তো কিভাবে করবে replicate own RNA? এখানে তো RNA কে RNA তে কনভার্ট করতে হচ্ছে। one molecule of RNA form another molecule of RNA। so normal function থেকে কি হচ্ছে? changed function, changed function। so they not only borrow the RNA polymerase from the host cell, also modulate in some kind of way that now RNA polymerase works on RNA as a template to make RNA। so their RNA will be now produced more and more। কেসটা কি বোঝা গেল কি বলতে চাইছি? তো কি হচ্ছে পরে RNA পলিমারেজ কে বড় করেছে। this enzyme normally function to form or to create RNA, to produce RNA by using DNA template। DNA as a template। but here, but when infect viroids, this enzyme able to synthesize RNA from RNA, viroids RNA from RNA template। বলবে রেপ্লিকেশন স্ট্র্যাটেজি ভাইরয়েডস এর। RNA পলিমারেজ কে ইউজ করে করাচ্ছে, বাট নরমাল RNA পলিমারেজ করায় না, ডিএনএ কে ইউটিলাইজ করে। এরা নিজেদের মডুলেট করে RNA কে ইউটিলাইজ করে RNA তৈরি করাচ্ছে। রেপ্লিকেশন স্ট্র্যাটেজি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইনফেকশন স্ট্র্যাটেজি অফ ভাইরয়েডস। ইনফেকশন স্ট্র্যাটেজি আরো ইন্টারেস্টিং।
স্ট্র্যাটেজি নাম্বার 1, আরএনএ সাইলেন্সিং করায়। এরা তো কোনো প্রোটিন জেনারেট করায় না, বাট স্টিল ইনফেকশন করাচ্ছে। কিভাবে? আরএনএ সাইলেন্সিং। ইন্টারেস্টিং ব্যাপার। আরএনএ সাইলেন্সিং ওয়ার্ডটা শুনে কিছু মাথায় আসছে, কি হতে চলেছে এখানে? আরএনএ সাইলেন্সিং কি হতে চলেছে? সাইলেন্স মানে কি? স্টপ করে দেবো, প্রোডাকশন স্টপ করে দেয়, ঠিক আছে? সো আরএনএ সাইলেন্সিং, that technique is utilized by the virus during infection. কিভাবে করে? ভালো করে ব্যাপারটা বোঝো। যখন ডাবল স্ট্র্যান্ড আরএনএ প্রডিউস করবে, ডাবল স্ট্র্যান্ড আরএনএ কি প্রোটিন সিনথেসিসের জন্য এবেল? Does double strand RNA synthesize any protein? Protein synthesis ability present or not? থাকবে ডাবল স্ট্র্যান্ড আরএনএ। নরমালি প্রোটিন সিনথেসাইজ হয় সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে, বিকজ রাইবোজোমের বাইন্ডিং ফর দ্য প্রোটিন সিনথেসিস, রাইবোজোম বাইন্ডিং ইজ নেসেসারি। তো রাইবোজোম only bind on single strand RNA. So whenever the cell produce double strand RNA, this RNA could not synthesize any protein because ribosome cannot bind. Ribosome cannot bind and could not initiate any protein synthesis. So কি হয়ে যাবে? Protein synthesis off, translation off. তো এই জায়গাটা ওরা করে, ভাইরাস ঢুকে টার্গেট করে কি? সেলুলার এমআরএনএ কে। সেলুলার এমআরএনএ নরমালি থাকে কি ফর্মে? সিঙ্গেল স্ট্র্যান্ড না ডাবল স্ট্র্যান্ড? সিঙ্গেল স্ট্র্যান্ড। বাট এরা কি করে দেবে? সিঙ্গেল স্ট্র্যান্ড কে সাম পোর্শন কে ডাবল স্ট্র্যান্ডে কনভার্ট করে দেবে। And now double strand mRNA could not synthesize the protein, could not synthesize the protein. তাহলে কি হয়ে গেল? আরএনএটা সাইলেন্স হলো কি হলো না? আরএনএটা সাইলেন্স হলো কি হলো না? আরএনএটা একটা প্রোটিন তৈরি করছিল, আরএনএটা একটা প্রোটিন তৈরি করছিল বিফোর দ্যাট, বাট নাও দিস আরএনএ ভাইরয়েড ঢুকে করে দিল কি? ডাবল স্ট্র্যান্ড। And now double strand RNA could not initiate any protein synthesis, so this RNA becomes silenced. পয়েন্টটা কি বোঝা গেল? এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে আরএনএ সাইলেন্সিং। দিস ফেনোমেনা ইজ কল্ড আরএনএ সাইলেন্সিং। ঠিক আছে? তো আরএনএ সাইলেন্স করে ইনফেকশন করাতে পারি। ভেবে দেখো, যদি এই প্রোটিনটা কোনো নেসেসারি প্রোটিন হতো, if this protein is necessary protein, absolutely necessary protein for cell viability, তাহলে কি হতো বলো? সেলটা কি আর বাঁচতো? সেলটা কি আর বাঁচবে? তাহলে কি করতে পারি? ভাইরাস ঢুকে কি করতে পারে? দেখো, ওর কাছে কোনো প্রোটিন নেই, they do not put any protein, but still they infectious. How? Because the ওই যে লিখেছিলাম না একটা ইনফেকশিয়াস পোর্শন থাকে, যেটা পসিবিলিটি, দেখো ওখানে দেখিয়েছিলাম আমি ক্লিয়ারলি ডোমেন গুলো। একটা হচ্ছে ইনফেকশিয়াস ডোমেন থাকে, তাহলে ওই ইনফেকশিয়াস ডোমেনের আরএনএ সিকোয়েন্স, ইনফেকশিয়াস ডোমেন, ভেবে দেখো কি হচ্ছে, ইনফেকশিয়াস ডোমেন যেটা থাকে ওর আরএনএ সিকোয়েন্স is complementary to cellular mRNA sequence, cellular যেটা নরমাল mRNA সিকোয়েন্স। কি হবে তাহলে বলো? সিকোয়েন্সটা বলো কি হবে দেন? ওই যে ইনফেকশিয়াস ডোমেনের যে পার্টটা ছিল আরএনএ কে দেখেছিল, দ্যাট আরএনএ নরমাল সেলুলার এমআরএনএ এর সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি। তাহলে কি হবে বলো? যদি ভাইরাস ইনফেক্ট করে, দ্যাট পোর্শন ইজ কমপ্লিমেন্টারি টু দ্য নরমাল সেলুলার এমআরএনএ, তো এমআরএনএ গিয়ে বাইন্ড করবে ওর সাথে, ইয়েস অর নো? বাইন্ড করবে কি করবে না? কমপ্লিমেন্টারি তো, বাইন্ডিং হবে। বাইন্ডিং হলে কি তৈরি হবে? ডাবল স্ট্র্যান্ড ফর্ম, ডাবল স্ট্র্যান্ড এমআরএনএ। এন্ড ডাবল স্ট্র্যান্ড এমআরএনএ যখনই প্রডিউস করবে, সেল তৈরি করে দেবে কি? মানে সেল ইনিশিয়েট করবে কি? যখন ডাবল স্ট্র্যান্ড তো নরমালি এমআরএনএ থাকে না, সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে থাকে, তখন সেল ইনিশিয়েট করবে কি? সাইলেন্সিং।
প্রসেস, সাইলেন্সিং প্রসিজার। সাইলেন্সিং প্রসিজার যখন অন হয়ে যাবে, ডাবল স্ট্যান্ড mRNA টা হয়ে যাবে ক্লিপড, so no protein will be synthesized, no protein will be synthesized. So that method is RNA silencing method, which is utilized by viruses during infection. So যে কোনো একটা নেসেসারি mRNA কে ওরা ব্লক করে দেবে, সাইলেন্স করে দেবে, and infection রান করবে। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে আরএনএ সাইলেন্সিং। এবার তুমি বলবে স্যার এই আরএনএ সাইলেন্সিং প্রসিজারটা কেন অন হবে? আরএনএ সাইলেন্সিং প্রসিজারে প্রচুর প্রোটিন থাকে, ঠিক আছে? আর আরএনএ সাইলেন্সিং প্রসিজার নরমালি তোমার সিঙ্গেল স্টেপ মেথড না, আদার এনজাইম অ্যাভেলেবেল থাকে যারা কি করবে, ডাবল স্ট্যান্ড আরএনএ কে ক্লিপ করে দেবে। তো আরএনএ সাইলেন্সিং মেথড রয়েছে, এখন তোমাদের সিলেবাসে নেই, পরে গিয়ে পড়বে সাইলেন্সিং প্রসেস কিভাবে হয়। তো একটা লার্জ স্টোরি রয়েছে, মানে অনেক এনজাইম এন্ড প্রোটিন ইনভলভ থাকে সাইলেন্সিং প্রসিজার। এবার কোশ্চেন হচ্ছে সাইলেন্সিং প্রসিজারটা সেলের মধ্যে রয়েছে কেন? সাইলেন্সিং প্রসিজার কেন থাকবে সেলের মধ্যে? বিকজ আরএনএ ভাইরাস, প্লান্ট মেনলি এটা ওয়ার্ক করে সাইলেন্সিং প্রসিজার, বিকজ আরএনএ ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য। এই সাইলেন্সিং প্রসিজারটা কেন প্রেজেন্ট থাকে? সাইলেন্সিং প্রসিজার প্রেজেন্ট বিকজ টু প্রোটেক্ট ফ্রম আরএনএ ভাইরাস। প্লান্টে মেনলি আরএনএ ভাইরাস ইনফেক্টেড হয়, ঠিক আছে? এন্ড প্লান্টে আরএনএ ভাইরাসকে প্রোটেকশনের জন্য প্লান্ট কি করে? সাইলেন্সিং প্রসিজার রেখে দিয়েছে। প্লান্ট কি রেখেছে? সাইলেন্সিং প্রসিজার। মানে যখনই আরএনএটা ইনভার্ট করবে, ভাইরাসে আরএনএটা ঢুকবে, ও কি করবে? ওকে ডাবল স্ট্যান্ডে কনভার্ট করবে এন্ড ডাবল স্ট্যান্ডে ক্লিপ করে দেবে। মানে ডাবল স্ট্যান্ড আরএনএ কনভার্ট করে ওকে ক্লিপ করবে। দ্যাট প্রসিজার ইজ কল্ড সাইলেন্সিং প্রসিজার। দ্যাট প্রেজেন্ট ইন প্লান্ট অ্যাক্টিভলি, আমাদেরও আছে, অ্যানিমেলও থাকে, বাট অ্যাক্টিভলি প্রেজেন্ট থাকে হচ্ছে প্লান্ট সেলে, বিকজ প্লান্টস আর মোর prone to the infection of RNA virus, ঠিক আছে? RNA ভাইরাস বেশি ইনফেকশন হয় প্লান্ট, তো ওর জন্য ওদের সাইলেন্সিং প্রসিজারটা অল টাইম অ্যাক্টিভ থাকে। ভাইরয়েড ঢুকে কি করছে? এই সাইলেন্সিং প্রসিজারটাকে অন করে নিজের সেলকেই, মানে হোস্ট সেলকে সুইসাইডে নিয়ে যাচ্ছে। কেসটা ভাবো, কি বলতে চাইছি বুঝতে পেরেছো? ভাইরাস যখন ঢুকলো, এই সাইলেন্সিং প্রসিজারটাকে অন করে দিয়ে নিজের এমআরএনএ কে, মানে হোস্টের এমআরএনএ কে ডাবল স্ট্যান্ডে কনভার্ট করে দিয়ে ডিগ্রেড করে দিচ্ছে। বাট এই প্রসিজারটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছিল প্লান্ট সেল টু কিল দ্য ভাইরাস, আরএনএ ভাইরাস, টু প্রোটেক্ট ফ্রম দ্য আরএনএ ভাইরাস। এটাকে ইউটিলাইজ করলো, ইউটিলাইজ করে ভাইরয়েড ওন সেল, মানে তোমার হোস্টের ওন আরএনএ কে ডিস্ট্রয় করছে। So that mechanism is very interesting, যদি বুঝতে পারো। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আরএনএ সাইলেন্সিং। স্যার হ্যাঁ স্যার বলছি যে তাহলে যখন আরএনএ ভাইরাসটা মানে প্ল্যান্ট সেলকে আক্রমণ করছে, তখন প্ল্যান্ট সেল ওই আরএনএ ভাইরাসের যে এমআরএনএ সেটাকে সাইলেন্সিং করে দিচ্ছে। একদম, ওটাকে ক্লিয়ার করার জন্য, ওর থেকে প্রোটেকশন নেওয়ার জন্য সাইলেন্সিং প্রসিজার ওদের থাকে, ঠিক আছে? আর এটাকে কাজে লাগাচ্ছে ভাইরাস, ঠিক আছে? কিভাবে কাজে লাগাচ্ছে একটু আগে বলেছি আমরা। ওর আরএনএ সিকোয়েন্সের মধ্যে একটা ডোমেন থাকে, দ্যাট সিকোয়েন্স ইজ কমপ্লিমেন্টারি টু দ্য এমআরএনএ, হুইচ কুড বি দ্য নেসেসারি প্রোটিন সিনথেসাইজিং এমআরএনএ। তাহলে কি হয়ে যাবে? ডাবল স্ট্যান্ড ফর্ম হয়ে যাবে। আর যখন ডাবল স্ট্যান্ড ফর্ম হয়ে যাবে, সাইলেন্সিং প্রসিজারটা আর চিনতে পারছে না ওর চেনে শুধু ডাবল স্ট্যান্ড আরএনএ তৈরি হচ্ছে কিনা। যখনই ফর্ম হবে, ডাবল স্ট্যান্ড আরএনএ কে ক্লিক করে দেবে। দ্যাট কুড বি দ্য ভাইরাল আরএনএ, দ্যাট কুড বি দ্য ভাইরাস। তো ভাইরাল আরএনএ হলেও সেফ পাবে, প্রোটেকশন পাবে। বাট এখানে ভাইরাস আরএনএ যখন ঢুকছে, ওর কমপ্লিমেন্টারি হচ্ছে হোস্টের আরএনএ এর সাথে, দ্যাটস ওয়াই হোস্ট আরএনএ শুদ্ধ ক্লিপ হয়ে যাচ্ছে। তো হোস্ট আরএনএ ক্লিপ হলে প্রোটিন সিনথেসাইজ হবে না, ইনফেকশন স্টার্ট হবে। বলো।
বোঝা গেছে? আমি একটু লিখে দিচ্ছি ব্যাপারটা, বুঝিয়ে দিলাম। হাউ ভাইরাস ইনফেক্ট সেল। During RNA silencing, cell detect the presence of double strand RNA. When double strand RNA is present, cut into small fragments. And these fragments utilized by RNA silencing machinery, একটা large machinery, multi-protein complex machinery, RNA silencing machinery, and destroy target mRNA. Destroy target mRNA. এটা হচ্ছে RNA silencing process. খুব সিম্পলিস্টিক ভার্সনে লিখেছি, এতটাও সিম্পল নয়। যখন আমরা আরএনএ সাইলেন্সিং পড়বো, আমাদের সিলেবাসে নেই। আরএনএ সাইলেন্সিং যখন তুমি এমএসসি লেভেলে পড়বে তখন দেখবে ইটস ভেরি কমপ্লিকেটেড, ঠিক আছে? বাট স্টিল আমি সিম্পলি লিখেছি কি হচ্ছে ব্যাপারটা অ্যারো দিয়ে দিয়ে। ডাবল স্ট্র্যান্ড আরএনএ যখনই ফর্ম হবে সেলের মধ্যে, এই আরএনএ সাইলেন্সিং মেশিনারিটা অ্যাক্টিভ হয়ে যায়। ও কি করবে? ফ্র্যাগমেন্টে ভেঙে দেবে। ফ্র্যাগমেন্টে ভেঙে দিয়ে ও এই সাইলেন্সিং মেশিনারির মধ্যে একটা কমপ্লেক্স আছে, প্রোটিন আছে, যে কি করবে? টার্গেট এমআরএনএ ক্লিক করবে। তো ওই যেখানে কমপ্লিমেন্টারিটা হয়েছিল, টার্গেট এমআরএনএ উইল বি নাও চপড অফ। সো এমআরএনএ এর ফাংশন উইল বি লস্ট, ঠিক আছে? তো এই মেশিনারিটা নরমালি ইউজ হয় ভাইরাস প্রোটেকশনের জন্য। এই মেশিনারিটা কেন থাকে সেলে? ভাইরাস থেকে প্রোটেকশনের জন্য। দিস আরএনএ সাইলেন্সিং normally used to protect against RNA virus. RNA virus infection by plant. প্ল্যান্টের মধ্যে মাছ অ্যাক্টিভ, অ্যানিমেলের মধ্যে পাওয়া যায়, বাট প্ল্যান্টে মাছ অ্যাক্টিভ বিকজ প্ল্যান্টে অল টাইম আরএনএ ভাইরাসের একটা ইনফেকশনের প্রোন থাকে। তো এটা নরমালি অ্যাভেলেবেল থাকে সেলে, এন্ড এই মেথডটাকে ইউটিলাইজ করে হচ্ছে ভাইরাস। তো ভাইরাস ইউজ this response by hybridizing specific host mRNA, যে কোনো একটা হোস্ট mRNA কেও টার্গেট করবে and brought into RNA silencing, RNA silencing এ নিয়ে চলে আসবে। and infection cause, পয়েন্ট ক্লিয়ার? যেটা বললাম সেটা লিখেছি, পয়েন্ট ক্লিয়ার। RNA silencing এর ওয়েতে how viruses can infect a cell. বলো। স্যার বলছি যে তাহলে যে ভাইরাসটা প্ল্যান্ট সেলটাকে আক্রমণ করছে তার দেহেও তো এরকম সাইলেন্সিং মেকানিজম থাকতে পারে। না, ভাইরাসের মধ্যে সেটা নেই অ্যাভেলেবিলিটি, বিকজ ভাইরাসের আরএনএটা
প্রোটিন ফাংশন করে, মানে ভাইরাসের আরএনএটা প্রোটিন ফরমেশন করতে পারে। তো দ্যাট ইজ ওয়াই ওর মধ্যে ওদের হেড জিন, প্যাকেজিং জিন সমস্ত কিছু থাকে, মানে ভাইরাসের পার্টিকেলটা তৈরি করার সমস্ত জিন অ্যাভেলেবেল থাকে। তো ওই আরএনএ এর মধ্যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকে না। কিন্তু ভাইরয়েড যেটা, ও তো কোনো প্রোটিন তৈরি করে না। তো ওর একটা পার্টিকুলার সেগমেন্ট আছে যেটা হোস্টের কোনো স্পেসিফিক এমআরএনএ কে টার্গেট করে। তো ওদের কাছে অ্যাভেলেবিলিটি থাকে, বাট ভাইরাসে যেহেতু আরএনএটা কাজ করে অ্যাজ আ প্রোটিন সিনথেসিসে, সাম কাইন্ড অফ ক্যাপসিড ফরমেশন, কিছু এনজাইম তৈরি করে, তো ওদের কোনো কমপ্লিমেন্টারি কিছু সিকোয়েন্স থাকে না। স্যার বলছি ভাইরয়েডের এই আরএনএ সাইলেন্সিং মানে হোস্ট হুম। সেলের আরএনএটাকে মানে ট্রান্সলেশনটাকে বন্ধ করে ওর লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে এটাই যে সেলটা ইনফেক্টেড থাকছে, মানে ওর লাভ কিছু না, ও হচ্ছে নাম্বার বাড়াচ্ছে। দেখো হোস্ট সেলকে তো ক্যাপিটালাইজ করতে হবে। হোস্ট সেল যদি নর্মালি গ্রোথ করে, মানে হেলদি স্টেটে থাকে, তাহলে ভাইরয়েডস কে ইনফেকশন করতে দেবে না, সোজা কথা। তো ভাইরয়েডস যদি ইনফেকশন মানে ইনক্রিজ করতে চায় নাম্বারে, আরএনএ পলিমারেজ কে তো ক্যাপচার করতে হবে। আদারওয়াইজ আরএনএ পলিমারেজ কোথায় ইউজ হবে? সেলুলার ফাংশন। তো সেলুলার ফাংশনকে তুমি যদি না বন্ধ করো, তাহলে আরএনএ পলিমারেজ কেও ইউটিলাইজ করবে কিন্তু। মাথা ক্লিয়ার করো। অলরেডি বলেছি রেপ্লিকেশন স্ট্র্যাটেজিতেও আরএনএ পলিমারেজ কি ইউজ করো। তো আরএনএ পলিমারেজ তো ওর হয়ে কাজ করবে না, আরএনএ পলিমারেজ তো নর্মাল সেলুলার এমআরএনএ হয়ে কাজ করবে। যখন সেলটা হয়ে যাবে হাইজ্যাক, যখন সেলটাকে ও চেঞ্জ করবে বা ফাংশন মডিউলেট করবে, তোমার বন্ধ করার চেষ্টা করবে, তবে গিয়ে আরএনএ পলিমারেজকেও ইউটিলাইজ করতে পারবে। কারণ ও সেটাই করতে চাইছে। ওই যে নেসেসিটি এমআরএনএ কে স্টপ করে দিয়ে সিনথেসিস, তাহলে ও কি করবে, মানে ট্রান্সলেশন অফ করে দিয়ে চেষ্টা করছে কি সেলটাকে ড্যামেজ করা, অ্যান্ড আলটিমেটলি আরএনএ পলিমারেজ কে ক্যাপচার করা টু মেক দেয়ার ওন আরএনএ, ভাইরাস আরএনএ। কেসটা বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে তো এটাই করে চলেছে। নাম্বার ওয়ান, আরএনএ সাইলেন্সিং ওয়েতে তো ইনফেকশন করায়। সেকেন্ড স্ট্র্যাটেজি, viroids also interfere host metabolism. হোস্ট মেটাবলিজমকে ইন্টারফেয়ার করে। হাউ? বাই অ্যাক্টিভেটিং protein kinase enzyme. By activating protein kinase enzyme. সেল বায়োলজি এখনো তোমাদের আসেনি, ঠিক আছে? সেল বায়োলজি যখন আসবে, এই এনজাইমটা রোল বুঝতে পারবে। এই এনজাইমটা ভেরিয়াস মেটাবলিজমের সাথে লিঙ্কড আপ, ঠিক আছে? তো মেটাবলিজম কখন স্টার্ট হবে, কখন স্টপ হবে, পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে হচ্ছে প্রোটিন কাইনেজ, ঠিক আছে? প্রোটিন কাইনেজে অনেকগুলো টাইপ আছে। প্রোটিন কাইনেজে পিকে বলে, প্রোটিন কাইনেজ সি, পিকে সি বলে। তারপরে পিকে সির মধ্যে টাইপ আছে আলফা, বিটা, গামা, ল্যাম্ডা, এরকম অনেক টাইপ আছে। তো প্রোটিন কাইনেজ মানে পিকে হেভিলি ইম্পর্টেন্ট ফর হোস্ট মেটাবলিজম টু কন্ট্রোল, ঠিক আছে? আর ভাইরয়েড কি করে, ঠিক প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করে। and protein kinase যদি অ্যাক্টিভেট হয়, ইদার মেটাবলিজম কি হবে, মানে মেটাবলিজম মডুলেশন আসবে, স্টপ হয়ে যেতে পারে, অর মোর এগ্রেসিভ হয়ে যেতে পারে। ম্যাক্সিমাম টাইম ও মডুলেশন এমন ভাবে করে যাতে প্রোটিন কাইনেজের অ্যাক্টিভেশনের জন্য হোস্টের মেটাবলিজম স্টপ থাকে, ডাউন থাকে। তো বাই দ্যাট ওয়ে অলসো ইনফেক্ট দ্য সেল, সেলকে হার্ম করছে। তো when protein kinase is activated, it activate other cellular enzyme.
আদার সেলুলার এনজাইম। তো এই পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে সেল সিগন্যালিং। পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে সেল সিগন্যালিং। এই সেল সিগন্যালিং এর মাস্টার মাইন্ড হচ্ছে প্রোটিন কাইনেজ। সিইউ দের তো পরে আসবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই সেমিস্টারই পড়বে সেল বায়োলজি। প্রোটিন কাইনেজের রোল তোমার মেটাবলিজম। তো এই এনজাইমটা অ্যাক্টিভেট হলে ও আরো অনেকগুলো এনজাইমকে অ্যাক্টিভেট করতে পারে, আর টোটাল মানে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে, মেটাবলিজমের পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে বসে। তো লাইক দ্যাট ওয়ে ভাইরয়েডস কি করেছে, প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করে দিয়েছে। আর অ্যাক্টিভেট করলে যেটা হবে, আদার সেলুলার এনজাইম অ্যাক্টিভেট হয়ে ব্যাপারটা কি করে দেবে, ইম্পিড হোস্ট মেটাবলিজম। স্পেশালি ও যেটা করে হচ্ছে ইম্পিড করে হচ্ছে তোমার ইনিশিয়েশন অফ প্রোটিন সিনথেসিস। ইনিশিয়েশন অফ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসকে অফ করে দেয়। এন্ড আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে তোমার ইনফেকশন। বলো, ইনফেকশন স্ট্র্যাটেজি অফ ভাইরাস। ফার্স্ট স্ট্র্যাটেজি ভেরি ক্লিয়ার, আরএনএ সাইলেন্সিং করে প্রবলেম ক্রিয়েট করছে সেলে। আর নাম্বার 2 এটাও করতে পারে, প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করে। বোঝা গেছে? ইনফেকশন স্ট্র্যাটেজি। সাইলেন্ট হয়ে যাও তোমরা মাঝে মাঝে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। ট্রান্সমিশন, transmission of viroids. That means how to move from one cell to another cell. Purely mechanical means. Purely mechanical means. Mechanical means মানে ওই ইনফেক্টেড স্যাপ, কোনো মেটাল অবজেক্ট বা কোনো তোমার হ্যান্ড, মানে যেই ওই জায়গাটায় প্ল্যান্টে যারা কেউ ইয়ে করে, ওই দেখভাল করে, ওই ওয়ার্কার, ওদের থ্রুতে একটা প্ল্যান্ট থেকে আলাদা প্ল্যান্টে যেতে পারে। আদারওয়াইজ এরা ওভাবে স্প্রেড করতে পারে না। ঠিক আছে, অনলি মেকানিক্যাল ওয়ে ছাড়া এরা স্প্রেড করতে পারে না। তো মেকানিক্যাল মিনস লাইক sap carried through human হতে পারে, আদার অ্যানিমালস হতে পারে। or tools used during plant culture. Transmission, mechanical way. Example of viroids: মোটামুটি এখনো 20 different types of viroids যারা plant disease করায়, isolated. Types of plant disease causing viroids discovered. In future হয়তো আরো ডিসকভার হবে, বিকজ উইদাউট প্লান্ট ডিজিজ তুমি তো ওইটাকে ধরতে পারবে না। কেসটা ভালো করে বোঝো, প্লান্ট ডিজিজ ছাড়া প্লান্টের মধ্যে যে প্রেজেন্ট আছে ভাইরয়েডের এক্সিস্টেন্স আছে, তুমি কি করে বুঝবে? কোনোভাবে বোঝা যাবে না।
তো প্লান্ট ডিজিজ থেকেই আমরা হয়তো আইসোলেট করতে পারবো ভাইরয়েডকে, এরকম 20 মোটামুটি ভাইরাস কজিং প্লান্ট ডিজিজ আইসোলেটেড। সাম এক্সাম্পল, potato spindle tuber disease causing viroids PSTV, potato spindle tuber viroids, potato spindle tuber viroids মানে কি হয় জানো এই জায়গাটায়, পোটাটোর যে নর্মাল স্পেরিক্যাল শেপ থাকে না একটা, ওটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এরকম একটা তো শেপ থাকে, এটা চেঞ্জ হয়ে গিয়ে স্পিন্ডল শেপ হয়ে যায় এরকম। তো টোটাল ক্রপ ওয়েস্ট, ইয়েস অর নো? ক্রপটা টোটালি ওয়েস্টেড হবে, কারণ এই ধরনের শেপ কেউ তোমার পছন্দ করবে না, এটা বিক্রিও করা যাবে, সেলও হবে, সেলিং ভ্যালু 0, ঠিক আছে? তো এই ডিজিজটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন দেখা যাচ্ছে এটা নর্মাল কোনো প্রবলেম নয়, এটা ইনফেকশিয়াস ডিজিজ। পরে গিয়ে বোঝা গেল এটা ভাইরয়েডস এর জন্য। এই যে শেপের চেঞ্জ, এটা হয়েছে ভাইরয়েডের জন্য। তাহলে কোনো একটা এমআরএনএ কেও টার্গেট করেছে, যে এমআরএনএটা পোটাটো শেপটাকে মেনটেন করতে, যে জিনের প্রোডাক্টটা, বাট এখানে সেটা তৈরি হচ্ছে না, আর আলটিমেটলি শেপটা ডিফর্ম হয়ে যাচ্ছে, ডিফর্ম হয়ে গিয়ে স্পিন্ডল শেপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের ডিজিজ ক্রিয়েট করে। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, কোকোনাট ক্যাডিং ডিজিজ। ক্যাডাং ভাইরয়েড, এখানেও শেপের ডিফর্ম করে, কোকোনাটের স্ট্রাকচারটা শেপের ডিফর্ম হয়ে যায়। তো এই তোমার এই প্রবলেমটাও আসে হচ্ছে ভাইরাস থেকে। এরকম লেমন ট্রি, টমেটো, এরকম অনেক জায়গায় ডিজিজ গুলো পাওয়া যায়, যেগুলোর কোনো আননোন রিজন আগে ছিল, বিফোর ভাইরয়েড ডিসকভারি কোনো রিজন ছিল না, কোনো ইনফেকশন বোঝা যাচ্ছিল না, বাট এখন নাও ওয়েল ক্লিয়ার ইট ইজ ডান বাই ভাইরাস। বলো, তো ভাইরয়েডস এর টোটাল পার্টটা ক্লিয়ার করেছি। ভাইরয়েডস এর স্ট্রাকচার, ফ্যামিলি, প্যাথোজেনেসিস, রেপ্লিকেশন স্ট্র্যাটেজি, ট্রান্সমিশন উইথ এক্সাম্পল। স্যাটেলাইটটা নেক্সট ক্লাসে দেখে নেব, খুব বেশি কিছু নেই, বাকি পার্ট গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। মানে স্যাটেলাইট থাকলো, ভাইরোসিড থাকলো, স্যাটেলাইটেরই পার্ট, ওটা স্যাটেলাইটেরই পার্ট হচ্ছে ভাইরোসিড অ্যান্ড প্রাইমটাকে একটু ডিটেলসে ডিসকাস করতে হবে, কারণ ওরও প্যাথোজেনিসিটি ইম্পর্টেন্স কোশ্চেন আসে, কিভাবে প্যাথোজেনিসিটি করায়, ইনফেকশন ক্রিয়েট করায়। তো প্রায়নটাকে ডিটেলসে ডিসকাস করার আছে, আর বাকিগুলো আমরা খুব স্মল এক্সটেন্টে ছাড়বো। কোনো কোশ্চেন আছে রিগার্ডিং দিস টপিক, ভাইরয়েড and nature of origin, virus? All clear? End করলাম।